চলতি অর্থ বছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার রাতে এ সংক্রান্ত দুটি অধ্যাদেশ জারি করা হয়েছে। অধ্যাদেশ দুটি হল মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক অধ্যাদেশ 2025 এবং দ্য এক্সাইজ অ্যান্ড সল্ট অধ্যাদেশ 2025-এ দুটি অধ্যাদেশ জারির পর জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট বিভাগে সংক্রান্ত নির্দেশ জারি করে। এর ফলে মোবাইল ফোনে কথা বলা, ইন্টারনেট ব্যবহার, মিষ্টি, ওষুধ, এলপি গ্যাস, ফলের রস, ড্রিঙ্ক, বিস্কুট, চশমার ফ্রেম, সিগারেট সহ শতাধিক পণ্য ও সেবায় খরচ বাড়বে। এর আগে 1 জানুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ভ্যাট সম্পূরকের শুল্ক বৃদ্ধির এনবিআর প্রস্তাব পাশ করা হয়। আইন মন্ত্রণালয় মতামত সাপেক্ষে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির অনুমোদনের পর তা অধ্যাদেশ আকারে জারি করা হলো। ওপেন মার্কেট সেল বা ওএমএস এর মাধ্যমে 422টি উপজেলার 1752টি কেন্দ্রে চাল বিক্রি শুরু করা হচ্ছে আজ। প্রতি ট্রাকে দিনে 2 টন চাল বিক্রি হবে 30 টাকা কেজি দরে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। একজন ক্রেতা সর্বোচ্চ 5 কেজি চাল কিনতে পারবেন। প্রথম পর্যায়ে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে এ কার্যক্রম পরিচালনা করা হবে। এর আগে 908টি কেন্দ্রে ওএমএস এর কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এবার যুক্ত হলো আরও 844টি কেন্দ্র। লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মেডিকেল রিপোর্টের অপেক্ষায় চিকিৎসকেরা। বুধবার হাসপাতালে ভর্তির পরই বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়। সেই রিপোর্ট হাতে পেলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক। লন্ডন ক্লিনিকের লিভার বিশেষজ্ঞ অধ্যাপক প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে বুধবার শুরু হয় খালেদা জিয়ার চিকিৎসা। ব্যক্তিগত চিকিৎসকদের সাথে পরামর্শ করে পরবর্তী ধাপ শুরু করেন লন্ডনের ডাক্তাররা। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশ থেকে যাওয়া চিকিৎসকেরা। এদিকে খালেদা জিয়ার জন্য বাসা থেকে রান্না করে নিয়ে গেছেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ লিভার, কিডনি, ডায়াবেটিস সহ নানা রোগে আক্রান্ত। শেখ হাসিনার পতনের পর রাজনৈতিক দলগুলো এখন ঐক্য ধরে রাখতে পারছে না বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতার জন্য এখন অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে। দেশ ও গণতন্ত্রের স্বার্থে রাজনীতি করতে সবার প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। বৃহস্পতিবার গুলশানে এক অনুষ্ঠানে এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে প্রতিহিংসামূলক মামলার উপর লিখিত রাজবন্দির জবানবন্দি শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করতেই এ অনুষ্ঠানের আয়োজন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠানের শুরুতেই বইয়ের মোড়ক উন্মোচন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যের শুরুতেই মির্জা ফখরুল বলেন, নেতাকর্মীদের আন্দোলনের ফলেই চিকিৎসার জন্য বিদেশে যেতে পেরেছেন খালেদা জিয়া। অল্প দিনের মধ্যে মামলা থেকে মুক্তি পেয়ে তারেক রহমানও দেশে ফিরবেন। কাতারের আমিরের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা একেবারেই কোনো পারিশ্রমিক না, অর্থাৎ যেটাকে আমরা বলি রেন্ট না নিয়ে তারা প্রস্তুতি দিয়েছেন। ম্যাডাম লন্ডনে গিয়ে পৌঁছেছেন তার চিকিৎসার জন্য মুক্ত অবস্থায়। এর চেয়ে বড় প্রাপ্তি ওদের আর কি আছে? পরে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল বলেন, দেশ ও গণতন্ত্রের স্বার্থে ঐক্য ধরে রাখার কোনো বিকল্প নেই। হাসিনা চলে যাওয়ার পর থেকে, পালানোর পর থেকে আমরা কেন যেন নিজেদেরকে আবার সেই পুরো বিশ্বাস ফিরিয়ে দিতে পারছি না, ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না। কি দুর্ভাগ্য যে এখন যেটা শুরু হয়েছে এটাকে আমি মনে করি এতটুকু সুস্থ ব্যাপার না, অসুস্থ একটা প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকবার জন্য। কিন্তু বিভক্তির রাজনীতি যেন আমরা না করি। এখন যেটা প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন দেশকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য
ঐক্য। নিরপেক্ষ নির্বাচন ছাড়া সংস্কার টেকসই হবে না বলেও জানান মির্জা ফখরুল। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কোনো কমিটিতে অন্য রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক কাউকে যোগ দেওয়ানো যাবে না। বৃহস্পতিবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বিএনপির ওয়ার্ড থেকে কেন্দ্রীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের যে কোনো স্তরের কমিটিতে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক কাউকে যোগদান করানো যাবে না। এতে আরও বলা হয়, পতিত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন রাজনৈতিক সংগঠন কৌশলে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনে পদ নেওয়ার অপচেষ্টা করছে। এ অবস্থায় নেতাকর্মীদের এ ধরনের ভুয়া সংগঠনের বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। সাল থেকে 16 বছরে সারা দেশে 2276 নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। সেই সাথে 153 জনকে গুমের অভিযোগ করেছে দলটি। হত্যাকাণ্ডে অভিযুক্ত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। বিএনপিকে নিশ্চিহ্ন করতেই গুম ও খুনের ঘটনা ঘটানো হয়েছে জানায় বিএনপি। বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আলাদা দুটি অভিযোগ জমা দেন বিএনপির মামলা গুম খুন ও তথ্য সংরক্ষণ সেলের সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন খান। এ সময় তার সঙ্গে ছিলেন সেলের অপর সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম জাহিদ। তাদের অভিযোগ, সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপিকে নির্মূলের উদ্দেশ্যে সারা দেশে নেতাকর্মীদের ক্রসফায়ারে হত্যা করা হয়। এ বিষয়ে জেলা, উপজেলা, মহানগর ও ইউনিয়ন ভিত্তিক তালিকা জমা দেওয়া হয়েছে ট্রাইব্যুনালে। এছাড়া বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ 153 কর্মীকে গুমের ঘটনায় আলাদা অভিযোগ দায়ের করা হয়েছে। যুবদল, ছাত্রদল, মূল দল সহ তাদের ছিলই যে বিএনপিকে ধ্বংস করা, বিএনপিকে নিশ্চিহ্ন করা এবং দলকে শূন্য করা। এরই আমরা আজকে 2276 জনের ক্রসফায়ারের নামে যে হত্যা করেছে নির্মমভাবে, তার একটা তালিকা অভিযোগ জমা দিলাম। গুম খুন ও হত্যার নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়। হত্যা ও গুমের সাথে জড়িত আওয়ামী লীগ নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নামও উল্লেখ করা হয়েছে। এ সংখ্যা শতাধিক বলে জানানো হয়েছে। যারা গুম করেছে এদের আসামি এবং যারা ক্রসফায়ার দিয়েছে আমরা আসামি চিহ্নিত করেছি এভাবে যে সংশ্লিষ্ট থানায় যিনি দায়িত্বরত পুলিশ অফিসার ছিলেন, ওখানে যে পুলিশ সুপার ছিলেন এবং ওই টিমে যারা ছিলেন আমরা তাদেরকে এখানে আসামি হিসেবে দিয়েছি। ক্রসফায়ার ও গুমের বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি চিঠিও ট্রাইব্যুনালে জমা দিয়েছে দলটি। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে পিলখানায় বিডিআর বিদ্রোহের মামলায় গ্রেপ্তার নিরাপরাধ জওয়ানদের মুক্তি ও পুনর্তদন্ত সহ 3 দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ মোড়ে গিয়ে অবরোধ করেন স্বজনরা। বৃহস্পতিবার দুপুর 1:30টার দিকে শাহবাগে অবস্থান নেন তারা। আন্দোলনকারীরা বলছেন, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সব বিডিআর জেলবন্দীদের মুক্তি, মামলা বাতিল, চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসন এবং হত্যা মামলাটির পুনর্তদন্ত ও ন্যায় বিচার দাবিতে তাদের কর্মসূচি। 2 দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বিক্ষোভ চালিয়ে আসছিল তারা। প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে দাবি তুলে ধরার সুযোগ চান আন্দোলনকারীরা। এদিকে শাহবাগ মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ সদস্যরা। অপ্রীতিকর পরিস্থিতি যেন তৈরি না হয় সেটি দেখভাল করছেন তারা। তবে গুরুত্বপূর্ণ এই মোড় বন্ধ হয়ে যাওয়ায় চারদিকে যানজট দেখা গেছে। কিন্তু 5 মাসে আমরা বিভিন্ন প্রক্রিয়ায় সরকারকে অবহিত করে এমন চেষ্টা করে আসছিলাম, কিন্তু এই সরকারের কাছে যেরকম ফলাফল আশা করছিলাম সে ফলাফল পাইনি। গত সরকার আমলে যত মামলা ছিল সব খারিজ হয়ে গেছে, তাহলে সেই সরকারের আমলের মামলায় কেন আমাদের বিডিআর এখনো জেলে থাকবে? গত 16 বছর যাবৎ আমাদের কিছু লোক এখনো জেলখানায় রয়ে গেছে। তাদের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে, সাজা ভোগ করার পরেও তারা এখনো জেলখানায় বিভিন্ন রোগে ভুগতে আছে।
15 জানুয়ারির মধ্যে হচ্ছে না গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আগামী সপ্তাহে এর সময় নির্ধারণ করা হবে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই কথা জানান উপদেষ্টা মাহফুজ আলম। রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে বলেও জানান তিনি। বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। এতে পাঠ্যপুস্তক বিতরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সমসাময়িক নানা বিষয়ে আলোচনা হয়। বিস্তারিত জানাতে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করা হয়। এতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা মাহফুজ আলম জানান, 15 জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থান ঘোষণাপত্র দেওয়ার দাবি থাকলেও পেছাতে পারে সময়। শুধুমাত্র রাজনৈতিক নয়, বরং গণঅভ্যুত্থানের যতগুলো পক্ষ আছে, যত ধরনের পক্ষ আছে, সবার সাথে কথা বলে সরকার আগামী সপ্তাহের মধ্যে এই ডকুমেন্টটির ব্যাপারে এবং কবে এই ঘোষণাপত্র, কিভাবে এই ঘোষণাপত্র প্রকাশিত হবে অথবা ঘোষিত হবে সেই সম্বন্ধে সরকার আগামী সপ্তাহের মধ্যেই সবার সাথে পরামর্শ ভিত্তিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তটি জানাবে। সময় বৃদ্ধি হতে পারে, কিন্তু এটা দেরি হবে না, খুব বেশি দেরি হবে না। বৈঠকে কথা হয় স্থানীয় সরকার নির্বাচন ইস্যুতেও। সংবিধান বাতিল না সংস্কার, সেসব বিষয়েও সিদ্ধান্ত হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে। কতটুকু সংস্কার করব, কি কি বিষয় নিয়ে আমরা অ্যাম্বিশন করি, ওইটা হয়তো মানে আলোচনা যাবে। যেমন এই যে সংবিধান সংস্কার নাকি সংবিধানকে বাতিল করার প্রশ্নটা, এটা আমরা আলোচনা করে ঠিক করব। যারা রিলেভেন্ট যে সংগঠনগুলো আছে বা যারা গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রেখেছে সবার সাথে আমরা ফরমালি ইনফরমালি কথা বসবো। এ সময় প্রেস সচিব জানান, ফেব্রুয়ারি মাসের মধ্যে সব শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে যাবে। যানজট নিরসনে সরকার দ্রুত কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে বলেও জানান তিনি। পাঠ্যপুস্তক আগামী মাসের মধ্যে সবাই হাতে পাবেন, সবার হাতে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে ঘোষণাপত্র আগামী 15 জানুয়ারির মধ্যে হচ্ছে না জেনে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। জাতীয় নাগরিক কমিটির সংগঠন মশিউর রহমান বলেছেন, অনিচ্ছার কারণেই 15 জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দিতে পারছে না সরকার। তো ইচ্ছা করে সরকার এটাকে ডিলে করেছে এবং ছাত্র জনতার যে ইচ্ছা আকাঙ্ক্ষা, জুলাই রেভলিউশনের যে ইচ্ছা আকাঙ্ক্ষা, তার সাথে সরকার তামাশা করেছে। এবং আমাদের কাছে সুস্পষ্টভাবে মনে হয়েছে যে এর সাথে বিভিন্ন পক্ষ বিপক্ষ, দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন পক্ষ জড়িত, যার কারণে সরকার এই ছাত্রদের এই যে জুলাই প্রোক্লামেশন বা জুলাই রেভলিউশনের যে প্রোক্লামেশন ঘোষণা করার কথা ছিল, সরকার সেটাকে ইচ্ছা করেই কালক্ষেপণ করছে বলে। শেখ হাসিনার দুর্নীতি অনুসন্ধানে দুদকের নেতৃত্বে যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি এস আলম, সামিট ও অরিয়েন্ট সহ 10টি প্রতিষ্ঠানের অর্থ পাচার নিয়ে গঠিত টাস্কফোর্স এরই মধ্যে কাজ শুরু করেছে। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 2 সংসদ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচা এ কথা জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব অভিযোগ খতিয়ে দেখতে দুদকের নেতৃত্বে একটি টাস্কফোর্স গঠন করা হবে। এছাড়া অর্থ পাচারের অভিযোগ খতিয়ে দেখতে এরই মধ্যে 10টি প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে দুদক। দুদক ছাড়াও সিআইডি, বিএফআইইউ এবং কাস্টমস কর্মকর্তাদের নিয়ে গঠন করা হয়েছে টাস্কফোর্স। এস আলম গ্রুপ, সামিট ও অরিয়ন সহ 10টি প্রতিষ্ঠানের অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে তারা। যেই ক্ষেত্রে অনিয়ম এবং দুর্নীতির প্রমাণাদি পাওয়া গেছে সেগুলি সংক্রান্তে সে প্রতিবেদনে উপস্থাপন করে থাকে এবং এই প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে উপস্থাপনের পর এই বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে। এদিকে 3100 কোটি টাকার অবৈধ লেনদেন ও 19 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ফরিদপুর 4 আসনের সাবেক এমপি নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের দায়ে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। নরসিংদীর সাবেক এমপি আনোয়ারুল আশরাফ খান ও তার স্ত্রীর 15 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আলাদা 2টি মামলা করেছে দুদক। প্রমাণাদি পাওয়া গেছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে পাঠানো চিঠির জবাব না পেলে আবার কবে নাগাদ তা দেওয়া হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে কথা জানান মুখপাত্র বলেন, পররাষ্ট্র উপদেষ্টার আসন্ন চীন সফরে কৃষি, শিক্ষা, বাণিজ্য ছাড়াও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট ভারতে চলে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি কোন স্ট্যাটাসে অবস্থান করছেন 5 মাস পরও তা অজানা বাংলাদেশ সরকারের কাছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার সঙ্গে ভারতে তার স্ট্যাটাসের কোনো সম্পর্ক নেই। বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফেরত চাওয়া হয়েছে। বাংলাদেশের একজন নাগরিককে ফেরত চেয়েছে, এখানে ইন্ডিয়াতে উনি কোন স্ট্যাটাসে আছেন সেটা আমার জন্য বিবেচ্য কেন হবে? আমরা ফেরত চেয়েছি, আমরা ভারতের উত্তরের জন্য অপেক্ষা করব। এর মাঝখানে কি হবে বা এটার কূটনৈতিক রীতিনীতি কি, এটা মানে আপনাদের জন্য ওপেন ফর ইন্টারপ্রিটেশন। কূটনীতির ধরা বাঁধা অনেক কিছুই থাকে না, এটা এরকম একটা পরিস্থিতি। শেখ হাসিনার পাসপোর্ট বাতিলের বিষয়টি ভারত অবহিত কিনা এই বিষয়ে মুখপাত্র বলেন, বাংলাদেশের কোনো নাগরিকের পাসপোর্ট বাতিল হলে মিশনের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের সরকারকে তা জানিয়ে দেওয়া হয়। যে পাসপোর্ট বাতিল হয়ে গেলে সেখানে ভিসার কোনো বিষয় থাকছে না। এখন আপনারা যা জানেন আমরাও একটুকুই জানি। মুখপাত্র জানান, 20 জানুয়ারি 3 দিনের সফরে চীনে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা। সফরে 2 দেশের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠকে কৃষি, শিক্ষা, বাণিজ্য, রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হবে। এই সফরে বাণিজ্য ভারসাম্য পুনর্গঠনের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন খাতে চীনা বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সম্প্রতি নতুন করে আরও 36 রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শরীয়তপুরে জাজিরা থানা ভবনের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে ওসি আল আমিনের মরদেহ। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করেছে পুলিশ ও চিকিৎসক। ওসি স্বজনেরা জানিয়েছেন, 2 বছর ধরে বিষণ্ণতায় ভুগছিলেন তিনি। তবে এই ঘটনায় প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। 4 মাস আগে ঢাকার সিআইডি থেকে বদলি হয়ে শরীয়তপুরের জাজিরা থানায় যোগ দেন ওসি আল আমিন। অফিসের দায়িত্ব শেষে থাকতেন থানার 4তলা ভবনের একটি রুমে। বৃহস্পতিবার সকালে কাজ শুরু করেন স্বাভাবিকভাবেই। এক পর্যায়ে ওই রুমটিতে গিয়ে আর ফিরে না আসায় দুপুর 1টার দিকে সেখানে যান সহকর্মীরা। দেখতে পান ঝুলন্ত মরদেহ। এমন খবরে থানার সামনে ভিড় করতে থাকেন স্থানীয়রা। পরে প্রধান ফটক বন্ধ করে দেয় পুলিশ। আমাদের মধ্যে একটা কিউরিওসিটি এবং একটা জাগছে যে ওসি সাহেব মারা গেছে, আমরা বিস্ময় হতবাক হয়ে গেছি। একটা লোক আসলো, কেবল জয়েন করলো সেপ্টেম্বরের 9 তারিখে নাকি যেন, তো একটু দেখে আসে, তো এই বলে আসা। খবর পেয়ে থানায় যান ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রাথমিকভাবে পুলিশ ও চিকিৎসকের ধারণা আত্মহত্যা করেছেন ওসি আল আমিন। আমরা ওখানে যাওয়ার পরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখেছে এবং আলটিমেটলি আমাদের কাছে প্রাইমারিলি যেটা মনে হয়েছে যে সুইসাইড। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য পোস্টমর্টেম পর্যন্ত অপেক্ষা করতে হবে। আল আমিনের বাড়ি বরিশালের মুলাদী উপজেলায়। স্বজনদের দাবি, পারিবারিক কোনো সমস্যা না থাকলেও 2 বছর ধরে বিষণ্ণতায় ভুগছিলেন তিনি। সিজোফ্রেনিয়ার ওষুধও খেতেন। তো সমস্ত বিষয়ে আমরা বিবেচনা করছি। ওনার যে ওষুধগুলো ছিল সেই ওষুধগুলো আমরা পেয়েছি এবং ওনার ভাইয়ের সাথে কথা বলেছি। বিগত 2 বছর থেকে উনি ডিপ্রেশনের ওষুধ খাচ্ছিলেন। ফ্যামিলিতে কোনো অসন্তোষ ছিল না, ফ্যামিলিতে কোনো অসন্তোষ নাই। 2টা বাচ্চা নিয়ে খুব সুখী পরিবার আছে। ঘটনাস্থল পরীক্ষা করেছে ঢাকা গোয়েন্দা বিভাগের ফরেনসিক দল। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে ঢাকা মেডিকেলে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পঞ্চগড়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। ভোরে তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.8 ডিগ্রি সেলসিয়াস। আরও জানাতে পঞ্চগড় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুল আলম। শফিকুল আলম, মাঝারি শৈত্যপ্রবাহের কী প্রভাব দেখছেন মানুষের জীবনে এবং সার্বিক আবহাওয়া পরিস্থিতি কেমন? জি, পঞ্চগড়ে কিন্তু আসলে আমরা শীতপ্রবণ এলাকা হিসেবে বলছি, তার কারণ হিমালয়ের কোলেই পঞ্চগড় কিন্তু অবস্থান। তো আমরা দেখি যে প্রত্যেক বছর শীত মৌসুমে কিন্তু পঞ্চগড়ে সারা দেশের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়ে থাকে। এবং একটা বিষয় আমি বলে রাখি যে এই জানুয়ারি মাস বলা হচ্ছে যে বছরের সবচেয়ে শীতলতম মাস এবং 2018
সালে কিন্তু পঞ্চগড়ে 50 বছরের রেকর্ড ভঙ্গ করে সর্বনিম্ন তাপমাত্রা 2.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। তো এই মৌসুমের কিন্তু আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা 7.8। এটি মৌসুমের সর্বনিম্ন এবং আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে 6 থেকে 8 এই সর্বনিম্ন তাপমাত্রা এই পর্যায়টাকে বলা হচ্ছে মাঝারি পর্যায়ে শৈত্যপ্রবাহ। আমরা আসলে দেখেছি যে এই চলতি শীত মৌসুমে ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত দফায় দফায় মৃদু শৈত্যপ্রবাহ ছিল। শৈত্যপ্রবাহের সাথে ছিল ঘন কুয়াশা। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, আজকে কিন্তু মনে হচ্ছে যে এই শীত মৌসুমের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি আমরা ঘন কুয়াশা দেখতে পাচ্ছি। তার কারণ আসলে সড়ক, মহাসড়ক বা মাঠে কিন্তু 20 হাত পর কিছু দেখা যাচ্ছে না। গোটা এলাকা এমন ঘন কুয়াশায় ঢেকে রেখেছে। তো এই ঘন কুয়াশার সাথে কিন্তু উত্তরের হিমশীতল বাতাস রয়েছে। মূলত এই বাতাসের কারণেই কনকনে শীত অনুভূত হচ্ছে। কয়েকদিন ধরেই তাপমাত্রা কিন্তু 8 থেকে 10-এর মধ্যে থাকলেও আজকে যেহেতু 8-এর নিচে তাপমাত্রা নেমে গেছে, মাঝারি পর্যায়ে শৈত্যপ্রবাহ। যদিও আমরা গতকালকে আমরা আসলে দেখেছি যে দিনের তাপমাত্রাও কিন্তু অনেক কমে গিয়েছে। আমাদের পঞ্চগড়ে দিনের তাপমাত্রা অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা যেটা বলে থাকি এটি 26 থেকে 28-এর মধ্যে ওঠানামা করছিল, কিন্তু গতকালকে রেকর্ড করা হয়েছিল 21.8 ডিগ্রি সেলসিয়াস। আসলে পঞ্চগড়ে এই শীত আসলে এটা এক প্রকার দেখা যায় যে প্রত্যেক বছর আমরা দেখি যে ছিন্নমূল খেটে খাওয়া মানুষ এদের সীমাহীন দুর্ভোগ থাকে। আমরা এবারও দেখছি শীতে যে যারা নিম্ন আয়ের মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তাদের কিন্তু আমরা দুর্ভোগ এবারও দেখতে পাচ্ছি। তার কারণ এই শীতের কারণে, কনকনে ঠান্ডার কারণে মানুষজন খুব বেশি প্রয়োজন ছাড়া কিন্তু রিক্সা, ইজি বাইক, অটো রিক্সায় উঠছেন না। তারা রিক্সা চালকদের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যে আসলে আয় তাদের কমে গেছে। দৈনন্দিন আয় তারা প্রতিদিন সাধারণত আয় করতো 6 থেকে 700 টাকা, বর্তমানে তাদের 3 থেকে 400 টাকাও আয় হচ্ছে না। আমি পঞ্চগড় আবহাওয়া অফিসের যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন জিতেন্দ্রনাথ রায়, তার সাথে আমি কথা বলেছি। তিনি বলেছেন যে এই পর্যন্ত চলতি মৌসুমে মৃদু পর্যায়ে শৈত্যপ্রবাহ ছিল। তিনি কিন্তু গতকালকে আমাকে বলছিলেন যে আগামীকাল মাঝারি পর্যায়ে শৈত্যপ্রবাহের একটা আভাস তিনি দিয়েছিলেন। সেই হিসেবে কিন্তু আজকে মৌসুমের একেবারে যেটা আমরা বলছি মাঝারি পর্যায়ে শৈত্যপ্রবাহ সেটা বয়ে চলছে এবং এখন পর্যন্ত সূর্যের কোনো দেখা নেই। মনে করা হচ্ছে যে এই কুয়াশা কতক্ষণ কেটে যাবে এটি এখন দেখার বিষয়। তো এই ছিল পঞ্চগড় থেকে শীত পরিস্থিতি নিয়ে সর্বশেষ। পঞ্চগড় থেকে শীত পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম। দেশে প্রথমবার রিও ভাইরাস শনাক্ত হয়েছে। 5 জনের শরীরে এই ভাইরাস পেয়েছে IEDCR। তবে কারো ক্ষেত্রে তেমন কোনো জটিলতা দেখা যায়নি। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন 5 জনই। ভাইরাসটি নিয়ে উদ্বেগের কিছু নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ। খেজুরের কাঁচা রস খেয়ে প্রতি বছর নিপা ভাইরাস আক্রান্ত হন অনেকে। তেমনই লক্ষণ দেখে সম্প্রতি 48 জনের নমুনা পরীক্ষা করেছে IEDCR। এদের মধ্যে নিপা ভাইরাস না মিললেও 5 জনের শরীরে পাওয়া গেছে রিও ভাইরাস। নতুন রোগ জীবাণু অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটির সঙ্গে IEDCR এর নিয়মিত গবেষণায় শনাক্ত হলো এই ভাইরাস। আমাদের কাছে হিস্ট্রি আছে যে সাসপেক্টেড নিপা অথবা নিপা লাইক সিমটম, তার সাথে খেজুরের কাঁচা রস খাওয়ার হিস্ট্রি। প্যাথোজেন ডিসকভারি প্ল্যাটফর্মে কাজ করতে গিয়ে আমরা রিও ভাইরাস পেয়েছি। এর আগে বাংলাদেশে এটা কখনো রিপোর্টেড হয় নাই। রিও ভাইরাস ছড়ায় হাঁচি কাশির মাধ্যমে। আক্রান্ত হলে শ্বাস প্রশ্বাসের সমস্যা, জ্বর, মাথা ব্যথা, বমি ও ডায়রিয়া হতে পারে। মারাত্মক হলে নিউমোনিয়া, এমনকি এনকেফালাইটিস বা মস্তিষ্কের প্রদাহ দেখা দিতে পারে। বেশি আক্রান্ত হয় শিশু ও বয়স্করা। বাংলাদেশে অনেক এনকেফালাইটিস হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে কারণটা আমরা খুঁজে পাই না। তো আমার মনে হয় যে আমরা যদি এইভাবে কাজ করতে থাকি এবং আরও কিছু ভাইরাল ইনফেকশন যদি জানতে পারি যে এদের এক্সিস্টেন্স আছে এবং এনকেফালাইটিস পেশেন্টদের মধ্যে পাওয়া যাচ্ছে, তখন হয়তো বা আমাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে এটা অনেক সাহায্য করবে। যে সব ক্ষেত্রে ঢালাওভাবে অ্যান্টিবায়োটিকের রোল যে নাই এটা প্রমাণ করার ক্ষেত্রেও আমি মনে করি যে ফাইন্ডিংসগুলো কাজে দেবে। বিশ্বে প্রথম রিও ভাইরাস শনাক্ত হয় 1950 সালে। প্রাদুর্ভাব বাড়ে শীতের সময়। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
43তম BCS এ বাদ পড়া 227 জনের চাকরিতে যোগদানের সুযোগ তৈরি হয়েছে। জনপ্রশাসন সচিব জানিয়েছে বাদ পড়াদের নতুন করে ভেরিফিকেশন হবে, কারণ নামে রাষ্ট্রদ্রোহ মামলা বা ফৌজদারি অপরাধ থাকলেই কেবল বাদ পড়বেন। এ সিদ্ধান্তে খুশি বঞ্চিতরা। 15 জানুয়ারির মধ্যে যাচাই বাছাই শেষ করার দাবি তাদের। 2023 সালে 43তম BCS এর সব প্রক্রিয়া শেষ করে 2805 জনকে নিয়োগের সুপারিশ করে পাবলিক সার্ভিস কমিশন PSC। যাচাই বাছাই শেষে গত বছরের অক্টোবরে 2064 জনকে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করা হয়। 30 ডিসেম্বর নতুন করে আরও 168 জনকে বাদ দিয়ে 1896 জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়, ভেরিফিকেশনে গোয়েন্দা প্রতিবেদন নেতিবাচক হওয়ায় তাদের বাদ দেওয়া হয়েছে। বঞ্চিতরা নানাভাবে তাদের বাদ না দেওয়ার দাবি জানিয়ে আসছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে, বাদ পড়াদের আবার ভেরিফিকেশন হবে, কারো নামে রাষ্ট্রদ্রোহ মামলা কিংবা ফৌজদারি মামলা থাকলে তারা বাদ পড়বেন। আমরা যেটাকে বলি ইনভেস্টিগেশন অথবা তদন্ত, এই কাজ করে আমাদের একটা পর্যায়ে আসলো। আমরা আশাবাদী এই যে 227 বললাম, এর মেজরিটি, মোর দ্যান মেজরিটি আপনারা এই যেভাবে বিজ্ঞাপন জারি হয়েছে যারা নর্মাল তাদের পক্ষেও জারি হবে। এ সিদ্ধান্তে খুশি বঞ্চিতরা। তারা বলছেন 15 জানুয়ারি চাকরিতে যোগ দেবে এ ব্যাচের কর্মকর্তারা। এর মধ্যে যাচাই বাছাই শেষ করার দাবি তাদের। আমরা আশা করব যে সকল যে কার্যক্রম আছে সেগুলা সাপেক্ষে যেন আমাদের 15 তারিখে জয়েনটা আমাদের সম্পন্ন করা হয়, তাহলে আমরা উপকৃত হব আর কি। বিশেষ করে আমাদের যে আমরা 15 তারিখে আমাদের অনেক সহকর্মীরা জয়েন করছেন, এটা আমাদের সারা জীবনের একটা স্বপ্নের দিন এই দিনটা। তো এই দিনটাতে আমরা যেন সবাই একসাথে যেতে পারি। এদিকে সরকারি চাকরি হওয়ার পরও পতিত আওয়ামী লীগের শাসনামলে ভেরিফিকেশনের নামে বহু প্রার্থীকে বাদ দেয়া হয়। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান সংশ্লিষ্টদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উপচে পড়া ভিড়ের কারণে ঠাকুরগাঁও ইত্যাদি অনুষ্ঠানে অনেক দর্শককে দাঁড়িয়ে থাকতে হয়। এর জেরে চেয়ার ছোড়াছুড়ি করেন বেশ কিছু দর্শক। এই ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়, তবে পরে আবারও অনুষ্ঠানের বাকি অংশের শুটিং হয়। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁয়ের রানীশংকৈল উপজেলার একটি রাজবাড়িতে। প্রত্যক্ষদর্শীরা জানান 2000 দর্শককে প্রবেশ পাস দেওয়া হলেও অনুষ্ঠানে কয়েক হাজারের মানুষের সমাগম হয়। এক পর্যায়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে অনুষ্ঠানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এই সময় দর্শকদের একটি অংশ চেয়ার ছোড়াছুড়ি করেন। মহিলা বাচ্চা এরা আছে, আপনারা কি করছেন? ওই পাশে কি করছেন আপনারা? আমার কেউ এখানে আসেনি, আপনাদের আত্মীয় এসছে। দয়া করে বলছি আপনারা এইভাবে বিশৃঙ্খলা করবেন না। খুলনার শিল্প কারখানায় প্রথমবারের মতো পাইপ লাইনে আসছে গ্যাস। প্রথম সংযোগ দেওয়া হবে বেসিক শিল্পনগরীতে। আগামী জুনের মধ্যে পাইপলাইন স্থাপন শেষ করে কারখানার গ্যাস সরবরাহের আশা সুন্দরবন গ্যাস কোম্পানির। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে শিল্প ও বাণিজ্যের প্রসারে এই অঞ্চল আরও বড় পরিসর গ্যাস সরবরাহের দাবি খুলনাবাসীর। খুলনা সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে গ্যাস সরবরাহের লক্ষ্যে 2012 সালে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে খুলনার আড়ংঘাট পর্যন্ত পাইপলাইন বসানো হয়। তবে এক যুগ পার হলেও পাইপলাইন দিয়ে আসেনি কোনো গ্যাস। অবশেষে নিয়ন্ত্রক সংস্থা সুন্দরবন গ্যাস কোম্পানি খুলনার বিসিক শিল্পনগরীতে গ্যাস সরবরাহের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে নগরীর আড়ংঘাটা সিটি গেট স্টেশন থেকে শিরোমণি বিসিক নগরী পর্যন্ত 8 কিলোমিটার জুড়ে বসানো হচ্ছে পাইপলাইন। আর যোগীপুলে বসছে রেগুলেটিং মিটারিং স্টেশন। এখানে 10 ইঞ্চি পাইপলাইন হচ্ছে, এটা আড়ংঘাটা থেকে বিসিক পর্যন্ত যাবে। লাইনে প্রেসার থাকবে 300 PSI। 5 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প আগামী জুনের মধ্যে শেষ করার আশা সুন্দরবন গ্যাস কোম্পানির। এর মাধ্যমে বিসিক শিল্পনগরীতে দৈনিক 25 লাখ ঘনফুট গ্যাস সরবরাহ করা যাবে। পাইপলাইন নির্মাণ কাজ সম্পূর্ণ হলে আমরা বিসিকে গ্যাস সরবরাহ করতে পারবো। আর এই কাজটা শেষ হতে আগামী 6 মাসের মধ্যে কাজটা শেষ হবে বলে আমরা আশা করছি। শিল্প কারখানা ও বাণিজ্যের প্রসারে খুলনায় আরও বড় পরিসরে গ্যাস সরবরাহের দাবি নাগরিক নেতাদের। আমাদের যে শিল্প কলকারখানা এবং যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে খালিশপুর এবং খালিশপুর অন্যান্য যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলো সফলভাবে চালুর জন্য আমাদের দাবি পর্যাপ্ত গ্যাস সরবরাহ যাতে হয়।
বিসিক শিল্পনগরী 4টি প্রতিষ্ঠান ইতিমধ্যে গ্যাস সংযোগের জন্য আবেদন করেছে। প্রক্রিয়াধীন রয়েছে আরও বেশ কয়েকটি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পদ্মা সেতু হয়ে খুলনা ও বেনাপোল রুটে দুটি নতুন ট্রেন চালু হলেও সুবিধা পাচ্ছে না 3 জেলার মানুষ। পদ্মা পাড়ের জেলাগুলোতে নেই কোনো স্টপেজ। এতে মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুতই অঞ্চলের রেল স্টেশন স্টপেজের দাবি জানিয়েছে স্থানীয়রা। গত 24 ডিসেম্বর ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে কাশিয়ানী নড়াইল দিয়ে খুলনা ও বেনাপোল রুটে জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেস চালু হয়েছে। নতুন এই ট্রেন ঘিরে উচ্ছ্বাস দেখা দিল স্টপেজ না থাকায় বঞ্চিত পদ্মাপাড়ের মানুষ। স্টপেজ নেই মাদারীপুরের শিবচর, পদ্মা ও মুন্সিগঞ্জ পাড়ের স্টেশনে। এতে নতুন 2 ট্রেনের সুবিধা থেকে বঞ্চিত মাদারীপুর, শরীয়তপুর ও মুন্সিগঞ্জের যাত্রীরা। ট্রেন সার্ভিস পেতে 3 জেলার মানুষকে যেতে হবে ঢাকা কিংবা ফরিদপুরে। এতে এসব এলাকার মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে ক্ষোভ। ঢাকা থেকে যে খুলনা যে আবার নতুন একটা ট্রেন চালু করলে এই ট্রেনটা যদি শিবচরে থামাইতো তাহলে আমাদের জন্য আর একটু উপকার হতো। জাহানাবাদ হচ্ছে ট্রেন এবং হচ্ছে রূপসী ট্রেন কোনোটাই এই স্টপেজে দাঁড়ায় না। আমাদের দাবি যেন এই 2 স্টেশনেই থামে বা একটা স্টেশনে থামে। যাত্রীদের চাপ বাড়লে স্টপেজ করার সম্ভাবনা আছে বলে জানান স্টেশন মাস্টার। ভাঙা জংশন স্টেশনে স্টপেজ আছে। যাত্রীগণ সেখান থেকে খুব সহজেই বেনাপোল, ঢাকা এবং খুলনা ভ্রমণ করতে পারবেন। আপাতত শিবচর এবং পদ্মা স্টেশনে স্টপেজের ব্যবস্থা রাখা হয় নাই। তবে যাত্রীদের চাপ থাকলে পরবর্তীতে রেলওয়ে কর্তৃপক্ষ বিবেচনা করবে। তবে এ নিয়ে কোনো সুসংবাদ দিতে পারেননি প্রকল্প পরিচালক। ইন্টারসিটি ট্রেন তো সব স্টেশনে থামবে না, সব স্টেশনে থামার ট্রেন আলাদা। উপদেষ্টা মহোদয় বললেন না যে এই মুহূর্তে রোলিং স্টকের একটু সংকট আছে, আমরা একটা সংগ্রহ করে নতুন ট্রেন চালু করার চেষ্টায় আছি। মাদারীপুর, শরীয়তপুর ও মুন্সিগঞ্জের মানুষের সুবিধায় উভয় পারে অন্তত 2টি স্টপেজের দাবি পদ্মাপাড়ের মানুষের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই বিষয়ে আরো জানাতে মাদারীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন চন্দ্র মল্লিক। রিপন, স্থানীয়দের স্টপেজ চালুর দাবির বিষয়ে রেল কর্তৃপক্ষের মনোভাব কি এবং তারা বিষয়টি কিভাবে দেখছেন? দাবি পূরণ সম্ভব কিনা? জি, আমরা এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম মাদারীপুরের রেল স্টেশনে যারা কর্মকর্তা রয়েছে তাদের সাথে, এবং আমরা এই প্রকল্পের যিনি দায়িত্বে রয়েছেন তার সাথে আমরা ফোনে কথা বলেছিলাম। তারা মূলত যেটি আমাদেরকে জানিয়েছে যে এই বেনাপোল থেকে ঢাকা যে রূপসী বাংলা এক্সপ্রেস এবং খুলনা থেকে ঢাকায় যে জাহানাবাদ এক্সপ্রেস, এই 2টি ট্রেন মূলত এই খুলনা এবং বেনাপোলের এই অঞ্চলের মানুষের জন্য দ্রুত ঢাকায় পৌঁছে দেওয়ার জন্য মূলত এটি তারা চালু করা হয়েছিল। কিন্তু ওই ভাঙা পর্যন্ত স্টেশন, যে ভাঙা জংশন, সেখানে এই ট্রেনগুলো থামানো হয়। ফলে মাদারীপুর এবং শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলা, পাশাপাশি ওই পদ্মার ওই পারে যে মুন্সিগঞ্জ উপজেলা, শ্রীনগর এবং সিরাজদি খান, এই উপজেলার মানুষগুলো মূলত এই ট্রেনটির থেকে যে সেবা সেটি আসলে পাচ্ছে না। এমনটি তারা আমাদের যা জানায়, তারা মূলত এই বিষয়টা নিয়ে তাদের বলছে যে যাত্রীদের চাপ যখন যদি বাড়ে তাহলে তারা মূলত এই যে বিষয়টা ভেবে দেখতে পারেন। কিন্তু আবার এই এলাকার মানুষের সাথে আমরা কথা বলেছি এবং এই মাদারীপুর এবং সৈয়দপুর অঞ্চলে যারা সচেতন নাগরিক রয়েছে তাদের সাথে আমরা কথা বলি। তাদের যেটি দাবি সেটি হচ্ছে যে এই অঞ্চলে যদি ট্রেনের স্টপেজই না থাকে তাহলে যাত্রীদের চাপ সেটি আসলে বোঝা যাবে না। সুতরাং তারা দাবি করছে স্থানীয় মানুষজন যে যাত্রীদের চাপটি যদি আসলে বুঝতে হয় তাহলে আসলে এই যে মাদারীপুর শিবচর, জাজিরার পদ্মা রেল স্টেশন এবং মুন্সিগঞ্জের যে রেল স্টেশন আছে মাওয়া রেল স্টেশন, এইসব স্টেশনে যদি এই ট্রেনগুলি থামানো হয় তাহলে মূলত আসলে যাত্রীদের চাপ ধীরে ধীরে বাড়বে এবং এই অঞ্চলের মানুষ যে ট্রেনের যে সার্ভিস সেটি আসলে পেতে শুরু করবে, এটি তারা দাবি করছে। এবং তারা অবিলম্বে যে কোনো দ্রুত সময়ের ভিতরে যদি মাদারীপুরের এই পদ্মা নদী সংশ্লিষ্ট যে 3টি জেলা, সেই 3টি জেলার মানুষজনের এই 2টি এক্সপ্রেস দিয়ে যদি যাতায়াত করতে পারে তাহলে এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক এবং সামরিক জীবনমানে ব্যাপক বড় ধরনের ভূমিকা রাখবে বলে মনে করে এই অঞ্চলের মানুষ। এই বিষয়টি মাথায় রেখেই কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছে মাদারীপুরের মানুষ যদি দ্রুত সম্ভব এই অঞ্চলের অন্তত কম হলেও 2টি স্টপেজে যেন এই 2টি ট্রেন থামানো হয়, সে ব্যাপারে যেন দ্রুত পদক্ষেপ নেয়। এটি আসলে মূলত এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি হয়ে উঠেছে। তো মাদারীপুরের রেল স্টেশনের নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মাদারীপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রিপন চন্দ্র মল্লিক। মহাকাশের নতুন এক গ্যালাক্সির নাম ফায়ারফ্লাই স্পার্কেল।
দূরবীনের চোখে রাতের আধারে যেন একগুচ্ছ জোনাকির ঝাঁক ঝলমল করছে। নাসার জ্যোতির্বিজ্ঞানী লামিয়া মাওলা সম্প্রতি জেমস ওয়েব টেলিস্কোপে আবিষ্কার করেন এই গ্যালাক্সি। তিনি জানান, বিগ ব্যাংয়ের 60 কোটি বছর পর গঠন হয়েছে ফায়ারফ্লাই স্পার্কেল। বাংলাদেশি এই গবেষক দেশের শিক্ষা ব্যবস্থায় মহাকাশ ও জ্যোতির্বিদ্যা বিষয়ে গুরুত্ব দেওয়ার তাগিদ দেন। মহাকাশ যদি ক্যানভাস হয়, দূরবীন তার চোখ। স্বচ্ছ লেন্সে দাপিয়ে বেড়ান এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সি। জেমস ওয়েব টেলিস্কোপে তুলেছেন 1300 কোটি বছর দূরের নেবুলার ছবি। বিশ্বজুড়ে ফেলে দেন হইচই। তিনি জ্যোতির্বিজ্ঞানী লামিয়া মাওলা। এবছর খুঁজে পেয়েছেন এক নতুন গ্যালাক্সি। রাতের আধারে একগুচ্ছ জোনাকির ঝাঁক মহাকাশে ঝলমল করছে, তাই গ্যালাক্সিটির নাম দিয়েছেন ফায়ারফ্লাই। তো এই গ্যালাক্সিটা দিয়ে আমরা যেই প্রশ্নটার উত্তর দিতে চেষ্টা করছি সেটা হলো যে আমাদের মিল্কি ওয়েটা কোথা থেকে এসছে, আমাদের এই গ্যালাক্সিটা এটা কবে জন্ম নিয়েছে, জন্ম নেওয়ার সময় তার দেখতে কীরকম ছিল এবং তারপরে আস্তে আস্তে কিভাবে এটি বড় হয়েছে। এই প্রশ্নটার উত্তর আমরা এই গ্যালাক্সিতে দেওয়ার চেষ্টা করছি। প্রায় 1000 আলোকবর্ষ দূরে 10টি নক্ষত্রপুঞ্জ নিয়ে ফায়ারফ্লাই স্পার্কল। এর পাশে আছে দুটি সঙ্গী গ্যালাক্সি, ফায়ারফ্লাই বেস্ট ফ্রেন্ড ও ফায়ারফ্লাই নিউ বেস্ট ফ্রেন্ড। তো জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মূল উদ্দেশ্য হলো যে বিগ ব্যাংয়ের পরে জন্ম নেওয়া প্রথম তারা, প্রথম গ্যালাক্সি, সেগুলো খুঁজে বের করা, এবং আমরা এই পর্যন্ত অনেক বিগ ব্যাংয়ের কাছাকাছি পৌঁছে গেছি। লামিয়া জানান, মহাকাশের অনেক রহস্য সমাধানে আগামীতে আরও নতুন নতুন গবেষক প্রয়োজন হবে। তাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় জ্যোতির্বিজ্ঞানকে গুরুত্ব দিলে ভবিষ্যৎ মহাকাশ বিজ্ঞানে বড় অংশীদার হওয়া সম্ভব। নাসা এডুকেশনের যে সাইটটা, তারা অনেক কাজ করছে বাচ্চাদের জন্য ভিডিও বানানো। যে আমি যেমন নাসার সাথে কাজ করেছি, ওদের সব বাংলায় ট্রান্সলেট করার সময় ওয়েবসাইট বানানো হচ্ছে, গ্যালারি বানানো হচ্ছে, যেখানে স্টুডেন্টরা গিয়ে কোডিং শিখতে পারে এই গ্যালাক্সির ছবি ইউজ করে। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধুনিক টেলিস্কোপে মহাকাশ দেখার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন বাঙালি এই গ্যালাক্সি কন্যা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।